আজকে তোমাদের শোনাবো একটা সত্যি ঘটনা। ঘটনাটা শুনলে হয়তো অনেকেই বিশ্বাস করবে না, আবার কেউ কেউ আজ রাতেই ঘুমোতে পারবে না। কারণ এই ঘটনাটা শুধু একটা গ্রামের অভিশাপ নয়, এটা এমন একটা জিনিস যেটা আজও বেঁচে আছে, আজও মাঝরাতে কারো নাম ধরে ডাকে, আর যে সেই ডাক শুনে সাড়া দেয় সে আর আগের মতো ফিরে আসে না। ঘটনাটা পশ্চিমবঙ্গের নদিয়ার এক ছোট্ট গ্রাম কালাজোড়ার। এখন সেই গ্রামের নাম অনেকেই জানে না, ম্যাপে খুঁজলেও হয়তো ঠিক মতো পাবে না, কারণ লোকজন ধীরে ধীরে সেই গ্রাম ছেড়ে চলে গেছে। কেউ বলে অভিশাপ, কেউ বলে কালো জাদু, আবার কেউ বলে গ্রামের মাটির নিচে এমন কিছু চাপা আছে যেটা জাগিয়ে তোলা উচিত হয়নি। আমি প্রথম এই গ্রামের কথা শুনি আমার এক বন্ধুর কাছ থেকে। ওর মামাবাড়ি ছিল ওই দিকেই। ছোটবেলায় নাকি ও একবার গিয়েছিল কালাজোড়ায়, তারপর আর কখনো যায়নি। কেন যায়নি জিজ্ঞেস করতেই ও শুধু বলেছিল, ওই গ্রামের রাত মানুষকে বদলে দেয়। সেদিন কথাটা শুনে আমি হেসেছিলাম, কিন্তু আজ আমি জানি ও মিথ্যে বলেনি। ঘটনাটা শুরু হয় 2018 সালের নভেম্বর মাসে। সেই সময় কলকাতার 5 জন ছেলে, ঋত্বিক, সাগনিক, অনির্বাণ, তুহিন আর শুভু একসাথে ইউটিউবের জন্য হন্টেড প্লেস এক্সপ্লোর করত। তখন এ ধরনের ভিডিওর খুব ট্রেন্ড চলেছিল। অ্যাবান্ডেন্ড বাড়ি, পুরনো শ্মশান, ভুতুড়ে রাস্তা, সব জায়গায় গিয়ে রাত কাটিয়ে ভিডিও বানাত ওরা। প্রথম দিকে সবাই মজা হিসেবেই নিত, ভিউ ভালো আসত, কিন্তু ধীরে ধীরে ওরা আরো ডেঞ্জারাস জায়গা খুঁজতে শুরু করল। পুরনো ফেসবুক পোস্ট খুঁজে পায়। পোস্টে একটা গ্রামের কথা লেখা ছিল, কালাজোড়া। পোস্টার নিচে মাত্র 3টে কমেন্ট ছিল। প্রথমটা, ওখানে যেও না। দ্বিতীয়টা, আমার কাকা গিয়েছিল, ফিরে এসে পাগল হয়ে যায়। আর তৃতীয় কমেন্টটা ছিল সবচেয়ে অদ্ভুত, যদি রাত 12টার পর বাঁশির শব্দ শুনতে পাও, পিছনে তাকাবে না। এই লাইনটাই ওদের মাথায় আগুন ধরিয়ে দেয়। ঋত্বিক বলেছিল, এইটাই আমাদের নেক্সট ভিডিও। তুহিন একটু ভয় পেয়েছিল, কারণ ও এসব জিনিস একটু বিশ্বাস করত, কিন্তু বাকিরা হাসাহাসি করে বিষয়টা উড়িয়ে দেয়। দুদিন পরই ওরা রওনা দেয়। কলকাতা থেকে ট্রেনে কৃষ্ণনগর, তারপর বাস, তারপর একটা ভাঙাচোরা ভ্যান রিক্সা। যত এগোচ্ছিল রাস্তা তত ফাঁকা হয়ে যাচ্ছিল। মোবাইলের নেটওয়ার্কও দুর্বল হতে শুরু করেছিল। ভ্যানওয়ালা বুড়ো লোকটা বারবার ওদের দিকে কেমন অদ্ভুত চোখে তাকাচ্ছিল। শেষে সে বলেই ফেল, আপনারা কি সত্যিই কালাজোড়া যাচ্ছেন? ঋত্বিক হাসল, হ্যাঁ কাকু, ভিডিও শুট করতে। লোকটা চুপ করে গেল। কিছুক্ষণ পর বলল, সন্ধ্যার আগে ফিরে আসবেন। কেন? লোকটা এবার সোজা সামনে তাকিয়ে বলল, সন্ধ্যার পর ওখানে মানুষ থাকে না। এই কথায় শুভ হেসে উঠল, তাহলে ভূত থাকে? লোকটা উত্তর দিল না। আর সেই নীরবতাটাই ওদের অস্বস্তি বাড়িয়ে দিল। প্রায় 1 ঘন্টা পর ওরা পৌঁছায় গ্রামের কাছে। কালাজোড়া দেখতে অন্য সাধারণ গ্রামের মতোই ছিল। কাঁচা রাস্তা, বাসা ঝাড়, পুরনো বাড়ি, কিন্তু একটা জিনিস খুব অদ্ভুত ছিল, গ্রামটা অস্বাভাবিক চুপচাপ। একটাও বাচ্চার আওয়াজ নেই, কোথাও কেউ হাসছে না, এমনকি কুকুরের ডাক পর্যন্ত নেই। শুধু দূরে কোথাও শুকনো পাতার ওপর হাওয়ার শব্দ হচ্ছিল। ওরা ক্যামেরা অন করল। ঋত্বিক বলতে শুরু করল, বন্ধুরা, আজ আমরা এসেছি পশ্চিমবঙ্গের সবচেয়ে ভয়ঙ্কর গ্রাম কালাজোড়ায়। হঠাৎ পেছন থেকে একটা গলা ভেসে এলো, ক্যামেরা বন্ধ করুন। সবাই চমকে পিছনে তাকান। একজন বৃদ্ধ দাঁড়িয়েছিলেন, বয়স প্রায় 70, গায়ে ময়লা ধুতি আর কাঁধে গামছা। লোকটার চোখ দুটো কেমন যেন ফাঁকা। তিনি ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, এখানে এসব করবেন না। সাগনিক জিজ্ঞেস করল, এখানে কি হয়েছে? বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে বললেন, আপনারা শহরের ছেলে, বিশ্বাস করবেন না, কিন্তু এই গ্রামের মাটিতে এখনো রক্ত শুকায়নি।
এই কথা শুনে ওরা আরও আগ্রহী হয়ে উঠল। অনির্বাণ বলল, আপনি কি জানেন এখানে কি হয়? বৃদ্ধ চারপাশে তাকিয়ে খুব নিচু গলায় বললেন, রাতে নাম ধরে ডাকে। কে ডাকে? লোকটা এবার সরাসরি উত্তর দিল না, বরং বলল, যদি মাঝরাতে বাঁশির শব্দ শুনতে পান, কেউ যেন বাইরে না বেরোয়। এই বলে বৃদ্ধ চলে গেলেন। তুহিন তখন থেকেই আনইজি ফিল করছিল। ও বলল, আমার মনে হয় ফিরে যাওয়া উচিত। কিন্তু বাকিরা কিছুতেই শুনল না। ওরা ঠিক করল গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বাড়িতে রাত কাটাবে। বাড়িটা বহু বছর ধরে ফাঁকা পড়েছিল। ভাঙা দেওয়াল, কালো দাগ, আর ভেতরে ঢুকলেই একটা স্যাঁতাস্যাঁতে গন্ধ। ঘরের এক কোণে পুরনো আলপনার মতো কিছু আঁকা ছিল, কিন্তু কাছে গিয়ে দেখা গেল ওগুলো আলপনা নয়, লাল রঙে আঁকা কিছু অদ্ভুত চিহ্ন। তুহিন বলল, এগুলো দেখতে ঠিক তান্ত্রিকদের সিম্বলের মতো লাগছে। শুভ মজা করে বলল, হয়তো এখানে ব্ল্যাক ম্যাজিক হতো। ওরা তখনও জানত না ওটাই সত্যি। সন্ধ্যা নামতে শুরু করল। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে পুরো গ্রাম যেন আরও অন্ধকার হয়ে উঠল। কুয়াশা নামতে শুরু করেছিল। ইগুলোর দরজা একে একে বন্ধ হয়ে যাচ্ছিল। এক সময় ওরা লক্ষ্য করল, গ্রামের সব মানুষ যেন হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। একটাও মানুষ বাইরে নেই। ঋত্বিক ক্যামেরা নিয়ে বাইরে বেরোলো কিছু ফুটেজ নিতে, কিন্তু রাস্তার মোড়ে পৌঁছাতেই ও থেমে গেল। একটা ছোট মেয়ে দাঁড়িয়েছিল, বয়স 7-8 হবে। মেয়েটার গায়ে সাদা ফ্রক, চুল এলোমেলো, আরও এক দৃষ্টিতে ঋত্বিকের দিকে তাকিয়েছিল। ঋত্বিক হাসল। এই শোন, তোমার নাম কি? মেয়েটা কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে হাত তুলে গ্রামের জঙ্গলের দিকটা দেখাল। ঋত্বিক জিজ্ঞেস করল, ওদিকে কি আছে? মেয়েটা এবার খুব আস্তে বলল, ও জেগে উঠেছে। এই কথাটা বলেই মেয়েটা দৌড়ে অন্ধকারে মিলিয়ে গেল। ঋত্বিক কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়েছিল। কেন জানি না, ওর বুকের ভিতর হঠাৎ ঠান্ডা একটা অনুভূতি হচ্ছিল। রাতে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছিল, ক্যামেরাও চলেছিল। ঘড়িতে তখন রাত 11:47। হঠাৎ বাইরে থেকে একটা শব্দ ভেসে এলো, ফু। একটা বাঁশির আওয়াজ, খুব দূর থেকে আসছে মনে হচ্ছিল। সবাই চুপ হয়ে গেল। তুহিনের মুখ ফ্যাকাশে। আবার সেই শব্দ, ফু ফু। এবার একটু কাছে। শুভু জোর করে হাসল। বার কেউ প্র্যাঙ্ক করছে। কিন্তু সমস্যা হলো, সেই আওয়াজে একটা অদ্ভুত জিনিস ছিল। যত শুনছিল মনে হচ্ছিল শব্দটা কানের বাইরে নয়, মাথার ভেতরে বাজছে। সাগ্নিক বল, চল বাইরে দেখি। তুহিন সঙ্গে সঙ্গে বাধা দিল, না, ওই বুড়োটা বারণ করেছিল। কিন্তু ঋত্বিক তখন অলরেডি দরজার দিকে এগিয়ে গেছে। ও দরজা খুলতে ঠান্ডা বাতাস ঘরের ভেতর ঢুকে পড়ল। বাইরে ঘন কুয়াশা, আর ঠিক রাস্তার মাঝখানে একটা কালো ছায়া দাঁড়িয়েছিল। লম্বা, অস্বাভাবিক রোগা, মাথায় জটা, আর তার হাতে একটা বাঁশি। ছায়াটা নড়ছিল না, শুধু দাঁড়িয়েছিল। ঋত্বিক ক্যামেরা জুম করতেই হঠাৎ স্ক্রিন গ্লিচ করতে শুরু করল। তারপর ছায়াটা ধীরে ধীরে মাথা কাত করল, যেন ওদের দেখছে। আর ঠিক তখনই তুহিন চিৎকার করে উঠল, দরজা বন্ধ কর। কিন্তু দেরি হয়ে গেছে, কারণ সেই মুহূর্তে বাড়ির পেছন দিকে থেকে একটা শব্দ ভেসে এল, খুট খুট খুট, যেন কেউ ভাঙা জানলার পাশে নখ ঘষছে। আর তারপর একটা গলা, খুব ফিসফিসে, ঋত্বিক। সবাই জমে গেন, কারণ গলাটা ঠিক ঋত্বিকের মায়ের গলার মতো শোনাছিল। রাত তখন প্রায় 12টা পেরিয়ে গেছে। ঘরের ভেতর সবাই নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে। বাইরে সেই বাঁশির শব্দ এখনো ভেসে আসছে, ধীরে টানা, যেন কেউ খুব দূর থেকে ডাকছে। আর জানালার পাশে সেই খোট খোট খোট। ঋত্বিকের শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল, কারণ যে গলাটা
ও শুনেছে সেটা সত্যি ওর মায়ের গলা ছিল। ঋত্বিক, দরজাটা খোল বাবা। শুভ ফিসফিস করে বলল, এটা কিভাবে পসিবল? তুহিন কাপা গলায় বলল, আমি বলেছিলাম না এখানে কিছু আছে। হঠাৎ জানালার কাঠে জোরে একটা আঘাত পড়ল। ধরাম। সবাই চমকে উঠল। সাগ্নিক টর্চ জ্বালিয়ে জানালার দিকে ধরতেই দেখা গেল বাইরের কুয়াশার মধ্যে একটা মুখ কয়েক সেকেন্ডের জন্য ফুটে উঠল। একটা বুড়ি, চোখ দুটো অস্বাভাবিক সাদা, মুখের চামড়া কুঁচকে ঝুলে গেছে, আর ঠোঁটের কোণে একটা বিকৃত হাসি। তারপরই মুখটা অন্ধকারে মিলিয়ে গেল। অনির্বাণ চিৎকার করে উঠল, দরজা বন্ধ কর, দরজা বন্ধ করেন। ঋত্বিক দ্রুত দরজা আটকে দিল। তারপর সবাই একসাথে ঘরের মাঝখানে জড়ো হল। বাইরে তখনও কেউ হাঁটছে, ধীরে ধীরে, খস খস খস, যেন শুকনো পাতার ওপর পা টেনে হাঁটছে। তুহিন এবার কান্দো কান্দো গলায় বলল, আমরা ভুল করেছি, এখানে আসা উচিত হয়নি। কিন্তু ঋত্বিক এখনো নিজেকে সামলানোর চেষ্টা করছিল। দেখ, কেউ আমাদের ভয় দেখাচ্ছে, গ্রামের লোক প্র্যাঙ্ক করছে। ঠিক তখনই ক্যামেরাটা নিজের থেকেই অন হয়ে গেল। কেউ টাচ করেনি, স্ক্রিনে শুধু কালো অন্ধকার দেখা যাচ্ছিল। তারপর ধীরে ধীরে একটা শ্যাডো ফুটে উঠল। একজন মানুষ, না মানুষ নয়, কারণ তার হাত পা অস্বাভাবিক লম্বা, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু সে ক্যামেরার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তারপর স্ক্রিনে হঠাৎ অনেকগুলো লাল দাগ দেখা গেল, যেন কেউ নখ দিয়ে আঁচড় কাটছে। তারপর একটা বিকৃত গলা শোনা গেল, ও জেগে উঠেছে। স্ক্রিন সাথে সাথে ব্ল্যাক হয়ে গেল। ঘরের ভেতর নিস্তব্ধতা। শুভ ফিসফিস করে বলল, এটা এডিট না তো? কেউ উত্তর দিল না, কারণ সবাই বুঝতে পারছিল ব্যাপারটা স্বাভাবিক নয়। হঠাৎ বাইরে গ্রামের দিক থেকে একটা মহিলার চিৎকার ভেসে এলো, একটা দীর্ঘ ভয়ঙ্কর চিৎকার। সব আবার চুপ। ঋত্বিক আর থাকতে পারল না। চল দেখে আসি। তুহিন সঙ্গে সঙ্গে ওর হাত চেপে ধরো, বাইরে গেলে আমরা মরব। কিন্তু ঠিক তখনই বাড়ির ভেতরের পেছনের ঘর থেকে একটা শব্দ এলো, ঠক ঠক ঠক, যেন কেউ মাটির নিচ থেকে আঘাত করেছে। সবাই ধীরে ধীরে শব্দটার দিকে এগোলো। পেছনের ঘরটা আগেই ওরা খেয়াল করেছিল। দরজাটা আধা ভাঙা ছিল, ভেতরে পুরনো কাপড় আর কাঠ পড়েছিল। কিন্তু এবার দরজার নিচ থেকে ঠান্ডা বাতাস বেরোছিল। ঋত্বিক দরজাটা ধাক্কা দিতেই করো করো শব্দ করে খুলে গেল। ঘরটা অন্ধকার। টর্চ জ্বালাতেই দেখা গেল মাটির ওপর গোল করে কিছু চিহ্ন আঁকা, লাল রঙে, মাঝখানে শুকনো হাড়, আর দেওয়ালে কালো কয়লার মতো কিছু দিয়ে লেখা, ওকে জাগিও না। শুভ ধীরে ধীরে বলল, এগুলো সত্যি ব্ল্যাক ম্যাজিকের চিহ্ন। অনির্বাণ একটা পুরনো ট্রাঙ্ক দেখতে পেল কোনায়। ও খুলেতেই ভেতর থেকে ধুলো উড়ে এলো। তার মধ্যে ছিল কিছু পুরনো কাগজ আর একটা ডায়েরি, কালো মলাট, মাঝখানে ত্রিশূলের মতো চিহ্ন। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, যদি কেউ এটা পড়ে তাহলে বুঝবে আমরা ব্যর্থ হয়েছি। সবাই একে অপরের দিকে তাকাল। ঋত্বিক ধীরে ধীরে পড়তে শুরু করল। 13 অক্টোবর 1998, আরও একজন নিখোঁজ হয়েছে, তৃতীয় জন। সবাই বলছে রাতের বাসিওয়ালা ফিরে এসেছে, কিন্তু কেউ বিশ্বাস করছে না আসল সত্যিটা কি। আমরা নিজেরাই ওকে ডেকেছিলাম। আমাদের লোভ, আমাদের পাপ এই গ্রামের সর্বনাশ ডেকে এনেছে। এরপরের পাতাগুলোয় শুধু অদ্ভুত সব আঁকিবুঁকি, কোথাও মানুষের কাটা মাথা, কোথাও লাল বৃত্ত, কোথাও আবার একটা নাম বারবার লেখা, করালিনী। তুহিন জিজ্ঞেস করল, করালিনীকে? ঠিক তখনই বাড়ির ছাদে দৌড়ানোর শব্দ শুরু হলো। ধাপ ধাপ ধাপ, যেন কেউ 4 হাত পায়ে দৌড়াচ্ছে। শুভ টর্চ নিয়ে উপরে তাকাতেই শব্দ থেমে গেল। সবাই নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে। তারপর টুপ,
কিছু একটা ছাদের ফাঁক দিয়ে মেঝেতে পড়ল। শাগনিক টর্চ ধরতেই সবাই পিছিয়ে গেল। একটা কাটা মুরগির মাথা, তাজা রক্ত পড়ছে, আর তার চোখ দুটো এখনো নড়ছে। তুহিন চিৎকার করে উঠল। হঠাৎ পুরো বাড়িটা যেন কেঁপে উঠল। বাইরে একসাথে অনেকগুলো মানুষের ফিসফিসানি শোনা যেতে লাগল। অনেকগুলো গলা একসাথে বলছে, ফিরে যা, ফিরে যা, ফিরে যা। ইক সাহস করে জানলার ফাঁক দিয়ে বাইরে তাকাল, আর সঙ্গে সঙ্গে ওর বুক জমে গেল। কারণ বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে অন্তত ২০-২৫ জন মানুষ, সবাই গ্রামের লোক। কিন্তু তারা কেউ নড়ছে না, শুধুই অন্ধকারে দাঁড়িয়ে আছে, আর সবার চোখ পুরো সাদা। হঠাৎ তাদের মাঝখান থেকে সেই বুড়ো লোকটা বেরিয়ে এল, যাকে ওরা বিকেলে দেখেছিল। লোকটা ধীরে ধীরে বলল, ও তোমাদের গন্ধ পেয়ে গেছে। ঋত্বিক কাপা গলায় জিজ্ঞেস করল, কে? বৃদ্ধ উত্তর দিলেন না, বরং বললেন, যখন বাঁশি থামবে তখন দৌড়াবে, কারণ তখন ও শিকার খুঁজতে বেরোয়। এই কথা বলেই লোকটা আবার ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। আর ঠিক তখনই বাঁশির শব্দটা হঠাৎ বন্ধ হয়ে গেল। পুরো চারপাশ নিস্তব্ধ, এমন নীরবতা যেন পৃথিবীতে আর কোনো শব্দ নেই। তারপর দূরে কোথাও একটা শিশুর হাসি ভেসে এল, খিলখিল খিলখিল। কিন্তু সেই হাসিতে আনন্দ ছিল না, ছিল হিংসা। আর তার পরের মুহূর্তেই বাড়ির মূল দরজায় জোরে আঘাত পড়ল। থাম, আরেকটা, থাম। মনে হচ্ছিল বাইরে থেকে কেউ দরজা ভাঙার চেষ্টা করছে। শুভ আর অনির্বাণ মিলে দরজা চেপে ধরল, কিন্তু আঘাত বাড়তেই থাকল। ধাম ধাম ধাম। হঠাৎ দরজার ওপাশ থেকে একটা মহিলা কান্দে কান্দে বলল, দরজা খোলো প্লিজ, ও আমাকে মেরে ফেলবে। শাগনিক থমকে গেল। একজন মহিলা। তুহিন চিৎকার করে উঠল, খুলবি না, এইটা ট্র্যাপ। কিন্তু মহিলার কান্না এত বাস্তব লাগছিল যে শুভ আর থাকতে পারল না। সে দরজা একটু খুলতেই বাইরে থেকে একটা লম্বা কালো হাত ভেতরে ঢুকে শুভর গলা চেপে ধরল। শুভ চিৎকার করে উঠল। সেই হাতটা মানুষের হাত ছিল না, চামড়া পোড়া কয়লার মতো কালো, আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। অনির্বাণ সঙ্গে সঙ্গে দরজা ধাক্কা দিয়ে বন্ধ করল। বাইরে তখন একটা বিকৃত গর্জন শোনা যাচ্ছে, যেন কোনো পশু রেগে গেছে। শুভ মাটিতে পড়ে হাঁপাচ্ছিল, ওর গলায় কালো দাগ পড়ে গেছে। ঋত্বিক এবার সত্যিই ভয় পেয়ে গেল, কারণ এটা আর প্র্যাঙ্ক হতে পারে না। হঠাৎ ঘরের কোনায় রাখা ডায়েরিটা নিজে থেকে খুলে গেল। পাতাগুলো ঝড়ের মতো উল্টাতে লাগল। তারপর একটা পাতায় এসে থেমে গেল। সেখানে লেখা ছিল, করালিনীকে ডাকার নিয়ম। সবাই অবাক হয়ে তাকিয়ে। নিচে লেখা, অমাবস্যার রাতে ৭ জন মানুষ, এক মৃত শিশুর হাড় আর রক্ত দিয়ে শুরু হয় আহ্বান। তুহিন ধীরে ধীরে বলল, মানে কেউ এখানে ডিমন সামন করেছিল। শুভ পড়ে থাকল, ঋত্বিক পড়তে থাকল। কিন্তু আহ্বান সম্পূর্ণ হওয়ার আগেই একজন পালিয়ে যায়। তাই করালিনী পূর্ণপুরি আসতে পারেনি। সে আধেক জেগে আছে, আর প্রতি ৭ বছরে সে নতুন শরীর খোঁজে। ঠাত। অনির্বাণ থেমে গেল। ১ মিনিট সে মোবাইলে ডেট দেখল। তারপর ফ্যাকাশে মুখে বলল, আজ অমাবস্যা। সবাই চুপ। বাইরে তখন আবার বাঁশির শব্দ শুরু হয়েছে, কিন্তু এবার খুব কাছে। মনে হচ্ছিল বাড়ির ঠিক পাশেই কেউ দাঁড়িয়ে বাজাচ্ছে। ফু ফু। তারপর হঠাৎ জানলার ওপাশে একটা মুখ দেখা গেল, সেই ছোট্ট মেয়েটা। কিন্তু এবার তার চোখ পুরো কালো, মুখে রক্ত। সে ধীরে ধীরে হাসল, তারপর নিজের আঙুল ঠোঁটে রেখে বলল, ও চলে এসেছে। ঠিক সেই মুহূর্তে বাড়ির সব আলো নিভে গেল, পুরো অন্ধকার। আর অন্ধকারের ভেতরেই কেউ একজন খুব আস্তে বলল, তোমাদের মধ্যে একজন আজ মরবে। পুরো বাড়িটা
অন্ধকারে ডুবে গিয়েছিল। কেউ কারো মুখ দেখতে পাচ্ছিল না, শুধু বাইরে সেই বাঁশির আওয়াজ আর ঘরের ভেতর ভারী নিঃশ্বাসের শব্দ। তুহিন কাঁপা গলায় বলল, কে কথা বলল? কোনো উত্তর নেই। হঠাৎ কোথা থেকে যেন পচা গন্ধ আসতে শুরু করল, এমন গন্ধ যেন বহুদিনের পচা মৃতদেহ। অনির্বাণ মোবাইলের ফ্ল্যাশ জ্বালাতেই সবাই একসাথে পিছিয়ে গেল, কারণ ঘরের এক কোণায় কেউ দাঁড়িয়েছিল। একজন মহিলা, লম্বা চুল, পুরো মুখ ঢেকে রেখেছে, গায়ে লাল শাড়ি, আর তার দুটো পা উল্টো দিকে ঘোরানো। সে ধীরে ধীরে মাথা তুলল, চুলের ফাঁক দিয়ে দুটো জ্বলন্ত সাদা চোখ দেখা গেল। শুভ চিৎকার করে উঠল, ওইটাই করালিনী। পরের মুহূর্তেই মহিলাটা অস্বাভাবিক গতিতে সামানে ঝাঁপিয়ে এলো। ঋত্বিক টর্চ ছুঁড়ে মারতে জিনিসটা হাওয়ার মতো মিলিয়ে গেল, কিন্তু সাথে সাথে তুহিন চিৎকার করে উঠল, কারণ ওর পায়ের কাছে কেউ নখ বসিয়েছে। টর্চ ফেলতেই দেখা গেল মাটির নিচ থেকে কালো একটা হাত বেরিয়েছে। সেই হাত তুহিনের পা ধরে টেনে নিচে নামাতে চাইছে। তুহিন মরিয়া হয়ে চিৎকার করছে। সাগ্নিক আর শুভ মিলে ওকে টেনে ধরল, অনেক কষ্টে হাতটা ছেড়ে দিল। মাটির ওপর 5টা গভীর নখের দাগ থেকে গেল। তুহিন হাঁপাতে হাঁপাতে বলল, আমরা এখান থেকে বেরোতে না পারলে শেষ। ঠিক তখনই ডায়েরিটার শেষ পাতাটা নিজে থেকে খুলে গেল। সেখানে কাপা হাতে লেখা, ওকে থামানোর একটাই উপায় আছে। যে রক্ত দিয়ে ওকে ডাকা হয়েছিল, সেই রক্তের বংশধর যদি মন্ত্রপুত আগুনে আহ্বানের চিহ্ন পুড়িয়ে দেয়, তাহলেই ও ফিরে যাবে। ঋত্বিক বলল, এর মানে কি? অনির্বাণ দ্রুত পাতাটা পড়তে লাগল। তারপর বলল, যারা ব্ল্যাক ম্যাজিক করেছিল তাদের কারো ফ্যামিলি এখনো এই গ্রামে আছে। ঠিক তখনই বাইরে থেকে সেই বৃদ্ধ লোকটার গলা শোনা গেল, আছে, একজন এখনো বেঁচে আছে। ওরা দরজা খুলে বাইরে তাকালো। বৃদ্ধ অন্ধকারে দাঁড়িয়ে, তার হাতে হারিকেন ল্যান্টার্ন। লোকটার মুখ আগের থেকেও ভয়ঙ্কর লাগছিল। তিনি ধীরে ধীরে বললেন, সময় নেই, ও পুরো জেগে ওঠার আগে তোমাদের কাজ শেষ করতে হবে। ঋত্বিক জিজ্ঞেস করল, করালিনী আসলে কি? বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে বললেন, মানুষ না, অপদেবতা। বহু বছর আগে এই গ্রামের 7 জন তান্ত্রিক শক্তি পাওয়ার জন্য ওকে ডাকার চেষ্টা করেছিল, কিন্তু তারা জানত না ওকে ডাকা সহজ, ফেরানো অসম্ভব। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। বৃদ্ধ বলতে থাকলেন, যেদিন আহ্বান হয় সেদিন গ্রামের এক শিশুকে বলি দেওয়া হয়েছিল। তারপর থেকেই শুরু হয় মৃত্যু। মানুষ রাত এর বেলা নিজের পরিবারের গলা শুনত, তারপর বাইরে বেরিয়ে আর ফিরত না। তুহিন ভয়ে জিজ্ঞেস করল, আপনি এত কিছু জানেন কিভাবে? বৃদ্ধ এবার মাথা নিচু করলেন। তারপর খুব আস্তে বললেন, কারণ আমিও সেই 7 জনের একজন ছিলাম। সবাই স্তব্ধ। শুভ রাগে চিৎকার করে উঠল, মানে এসবের জন্য আপনারা দায়ী? লোকটার চোখে জল চলে এল। আমরা ভুল করেছিলাম, ভেবেছিলাম শক্তি পাব, কিন্তু ও আমাদের আত্মা নিয়ে নিয়েছে। বাকিরা সবাই মরে গেছে, শুধু আমি বেঁচে আছি শাস্তি পাওয়ার জন্য। হঠাৎ দূরে কোথাও মহিলার বিকট হাসি ভেসে এল, হি 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 হি। তারপর বাঁশির শব্দ, এবার এত কাছে যেন ঠিক কানের পাশে বাজছে। বৃদ্ধ আতঙ্কিত গলায় বললেন, ও এসে গেছে। হঠাৎ গ্রামের চারপাশের কুয়াশার মধ্যে অনেকগুলো শ্যাডো নড়তে শুরু করল। একটা না, দুটা না, ডজন খানেক। সবাই মানুষের মতো, কিন্তু হাতার ভঙ্গি অস্বাভাবিক। কারো মাথা উল্টো ঘুরে আছে, কারো হাত মাটিতে ঝুলছে, কারো মুখ নেই। তারা ধীরে ধীরে বাড়িটার দিকে এগোচ্ছে। তুহিন চিৎকার করে উঠল, এগুলো কি? বৃদ্ধ বললেন, ওদের আত্মা, যারা মারা গেছে।
ঋত্বিক জিজ্ঞেস করল, করব? বৃদ্ধ বলেন, গ্রামের মাঝখানে পুরনো বটগাছ আছে, ওখানেই আহ্বান হয়েছিল, সেখানে এখনো চিহ্ন আছে, সেটা আগুনে পুড়িয়ে দিতে হবে। আর না পারলে? বৃদ্ধ চুপ করে গেলেন, কিন্তু উত্তরটা সবাই বুঝে গিয়েছিল। ওরা দৌড়াতে শুরু করল। পুরো গ্রাম তখন অস্বাভাবিক অন্ধকারে ঢেকে গেছে। কুয়াশার মধ্যে বারবার ছায়াগুলো দেখা যাচ্ছে, কখনো রাস্তার পাশে, কখনো গাছের ওপরে। হঠাৎ শুভ পিছনে তাকিয়ে জমে গেল, কারণ একটা লম্বা কালো অবয়ব ওদের পেছনে হাঁটছে, ধীরে, নিঃশব্দে। তার হাতে বাঁশি, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। ঋত্বিক চিৎকার করল, দৌড়া! সবাই প্রাণপণে ছুটল। কিছুক্ষণ পর ওরা গ্রামের মাঝখানে পৌঁছাল। বিশাল একটা পুরনো বটগাছ, গাছের চারপাশে লাল রঙে আঁকা বিশাল বৃত্ত, মাঝখানে শুকনো রক্তের দাগ, আর মাটির ওপর ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো হাড়। বাতাস এত ঠান্ডা হয়ে গিয়েছিল যে নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোচ্ছিল। বৃদ্ধ একটা ছোট পিপলের পাত্র বের করলেন, তার মধ্যে তেল আর কিছু গুঁড়ো ছিল। এটা আগুন ধরালেই চিহ্ন পুরনো পুড়িয়ে হবে, এর যাবে। তিনি আগুন জ্বালাতে যাচ্ছিলেন, ঠিক তখনই কেউ একজন ওনাকে পিছন থেকে তুলে ছুঁড়ে মারল। বৃদ্ধ কয়েক হাত দূরে পড়ে গেলেন। সবাই আতঙ্কে পিছিয়ে গেল, কারণ কুয়াশার মধ্যে থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছিল করালিনী। এবার তার পুরো চেহারা দেখা যাচ্ছিল। মুখটা মানুষের নয়, চামড়া ফেটে গেছে, মুখের ভেতর সারি সারি দাঁত, জিভ অস্বাভাবিক লম্বা, আর তার শরীরের চারপাশে কালো ধোঁয়া ঘুরছে। সে ধীরে ধীরে বলল, 1 বছর পর আবার রক্ত। তার গলায় একসাথে অনেকগুলো মানুষের আওয়াজ। ঋত্বিকের শরীর কাঁপছিল, কিন্তু তখন হঠাৎ শুভ দৌড়ে আগুনের পাত্রটা তুলে নিল। আমি করব। করালিনী মুহূর্তের মধ্যে ওর সামনে চলে এলো। তার লম্বা নখ শুভর বুক ভেদ করে ঢুকে গেল। শুভ চিৎকার করে উঠল, রক্ত ছিটকে মাটিতে পড়ল। তুহিন কাঁদেতে কাঁদেতে চিৎকার করল, শুভ! কিন্তু মৃত্যুর আগেও শুভ পাত্রটা ছুঁড়ে দিল সেই লাল চিহ্নের ওপর। আগুন মুহূর্তের মধ্যে পুরো বৃত্তে ছড়িয়ে পড়ল। তারপর পুরো গ্রাম কেঁপে উঠল। করালিনী বিকট চিৎকার করে উঠল, এমন চিৎকার যেন হাজার মানুষ একসাথে কাঁদছে। গাছগুলো প্রচণ্ডভাবে দুলতে শুরু করল। চারপাশের শ্যাডোগুলো একে একে আগুনে পুড়ে যেতে লাগল। করালিনী ঋত্বিকের দিকে তাকিয়ে চিৎকার করল, আমি ফিরব। তারপর তার শরীর ধীরে ধীরে কালো ধোঁয়ায় ভেঙে যেতে লাগল। শেষ মুহূর্তে তার চোখ দুটো জ্বলে উঠল। আর তারপর সব চুপ, পুরো গ্রাম নিস্তব্ধ। কুয়াশা ধীরে ধীরে সরে যেতে লাগল। বাঁশির শব্দ থেমে গেছে, সব শেষ। কিন্তু শুভ আর উঠল না। ওর নিথর শরীরটা বটগাছের পাশে পড়েছিল। তুহিন ভেঙে পড়েছিল, অনির্বাণ কাঁদছিল, সাগ্নিক স্থির হয়ে দাঁড়িয়ে। ঋত্বিক শুধু তাকিয়েছিল, কারণ কয়েক ঘন্টার মধ্যে ওদের জীবন পুরো বদলে গেছে। ভোরের আলো ফিরতেই গ্রামের মানুষ ধীরে ধীরে ঘর থেকে বেরোতে শুরু করল। তাদের চোখ এবার স্বাভাবিক, মনে হচ্ছিল যেন বহুদিন পর তারা মুক্তি পেয়েছে। সেই বৃদ্ধ লোকটা শেষবারের মতো ঋত্বিকদের সামনে এলেন। তিনি বললেন, তোমাদের বন্ধু এই গ্রামকে বাঁচিয়ে গেছে। ঋত্বিক জিজ্ঞেস করল, এবার সব শেষ তো? বৃদ্ধ কিছুক্ষণ চুপ রইলেন, তারপর বললেন, অশুভ শক্তি কখনো পুরো শেষ হয় না। এই কথাটা শুনে সবার শরীর আবার ঠান্ডা হয়ে গেল। ওরা আর এক মুহূর্ত সেখানে থাকেনি। শুভর দেহ নিয়ে সেদিনই কলকাতায় ফিরে আসে। কিন্তু ঘটনাটা এখানেই শেষ নয়, কারণ কয়েক মাস পরে ঋত্বিক যখন সেই রাতের ফুটেজ এডিট করছি, তখন ভিডিওর একদম শেষ ফ্রেমে কিছু একটা দেখতে পায়। বটগাছের অন্ধকারের মধ্যে দুটো জ্বলন্ত চোখ, আর খুব জুম করলে দেখা যায় কেউ একজন দাঁড়িয়ে আছে, হাতে বাঁশি।
আজও সেই ফুটেজ ইন্টারনেটে কোথাও নেই, কারণ ঋত্বিক সেই ভিডিও আপলোড করেনি। কেউ বলে ও ভয়ে ডিলিট করে দেয়, আবার কেউ বলে আপলোড করার পর ভিডিওটা নিজে থেকেই ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। কিন্তু কালাজোড়া গ্রামের মানুষ আজও অমাবস্যার রাতে দরজা জানলা বন্ধ করে রাখে, কারণ গভীর রাতে এখনো নাকি দূর থেকে বাঁশির আওয়াজ ভেসে আসে, ফু ও ও ও, ফু ও ও। আর যদি কেউ সেই শব্দ শুনে বাইরে তাকায়, তাহলে অন্ধকারে একটা লাল শাড়ি পরা মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারপর সে আর কখনো স্বাভাবিক থাকে না। গল্পটা এখানেই শেষ। আর যদি তোমাদের এই সত্যি ভৌতিক ঘটনাটা ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ সামনে আরও এমন অন্ধকার, রহস্যময় আর ভয়ঙ্কর সত্যি ঘটনা নিয়ে আবার ফিরে আসব।